বাবার কাছে অনুমতি নিতে গেল তে। রেডি হয়ে গেছিস মা? হ্যাঁ বাবা, ওষুধগুলো খেয়ে নিও, আমার আসতে দেরি হতে পারে। তুই চিন্তা করিস না মা, আমি খেয়ে নেব। আমার মেয়ে দেখি বড় হয়ে গেছে, এখন বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। জি না, আমি আমার বাবাকে রেখে কোথাও যাব না, বিয়ে তো দূরের কথা। না মা, তা কি করে হয়? প্রতিটা মেয়েকে বিয়ে করে স্বামীর ঘরে যেতে হয়। আমি যাব না। হয়েছে, এখন থামো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা পাগলি মেয়ে আমার, সাবধানে যাস। তারপর তে রওনা হলো অফিসের জন্য। প্রথম দিন যেহেতু, তাই একটু ভয় করছে তের। ইন্টারভিউয়ে কোনো রকম সিলেক্ট হলেও ভয় করছে, কারণ এখন অফিসের নতুন বস জংকুক, RM আঙ্কেলের ছেলে। RM আঙ্কেল তের বাবার বস। তের বাবা ওই অফিসের পিয়ন ছিলেন, তাই চাকরি পেতে বেশি সমস্যা হয়নি তের। নতুন বস হওয়ায় তের একটু টেনশন হচ্ছে। উফ, এমনিতেই লেট হয়ে গেছি, তার মধ্যে এখনই সিগন্যাল পড়া দরকার ছিল। প্রায় 7 মিনিট পর সবুজ বাতি জ্বলল। তে তাড়াতাড়ি স্কুটি নিয়ে যাবে, অমনি ধাক্কা লাগলো একটি গাড়ির সাথে। গাড়িটি ছিল ব্ল্যাক কালারের। ধাক্কা আসলে তে নিজের দোষেই খেয়েছে। ধাক্কা খাওয়ার পর স্কুটির পিছনে একটু আঁচড় লাগে, কিন্তু তে নিজের দোষের কথা মানতে নারাজ। তে রাগের চোটে গাড়ির জানালায় নক করলো। ওপাশ থেকে গাড়ির জানালা খুললো। তারপর এই যে আঙ্কেল কোথাকার, চোখ কি ভাষায় রেখে এসেছেন? চোখে না দেখলে চশমাও তো পরতে পারেন। এমনিতেই লেট হয়ে গেছি, তার মধ্যে আপনার মতো একটা গন্ডারের সাথে আমার স্কুটির ধাক্কা খেলাম, আবার এখন সরিও বলছেন না। ম্যানার্সও বলতে কি কিছুই নেই? সবকিছু রাগের মাথায় বলার পর চলে যায়। তে একটু অগোছালো টাইপের মেয়ে, মা না থাকলে সন্তান যেমন হয় আর কি। এই মেয়েটা নিজের দোষে না দেখে ধাক্কা খেলো, এখন উল্টো আমার দোষ দিল। কি আজব মেয়ের বাবা, আমাকে গন্ডার বলল, নিজে যে একটা ধানি লঙ্কা। থাক, আজকে অফিসের প্রথম দিন, বাদ দিই। ড্রাইভারকে বলল, চলেন, লেট হয়ে যাচ্ছি। আচ্ছা বাবা। 25 মিনিট পর অফিসে পৌঁছে গেল জংকুক। এইদিকে তে তো বসের রুম খুঁজেই পাচ্ছে না। অবশেষে একজনকে জিজ্ঞাসা করার পর বলল রুমটা কোথায় আছে। তে তো জানেও না আজকে যার সাথে ধাক্কা খেয়েছে, এতগুলো কথা শুনিয়েছে, যাকে সেই তার বস। তে এই কোম্পানিতে জয়েন হয়েছে বসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। বসের রুম খুঁজে পাওয়ার পর, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। তে রুমে এসে দেখে যাকে আজকে আসার সময় গন্ডার বলেছিল সে বসে আছে। তাহলে ইনি বস, তে মনে মনে বলল। একে দেখে জংকুক তো হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে জংকুক আজকে সকালের ঘটনা মনে পড়ায় রাগে কটমট করছে। স্যার? জংকুককে এই অবস্থায় দেখে তে আর কিছু বলল না। তারপর, ও তুমি তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট। আমি বুঝলাম না যে বাবা কি দেখে তোমাকে চাকরি দিল, যার মধ্যে জেদ আর রাগ ছাড়া কিছুই নেই। একটু ট্যালেন্ট থাকলেও চলতো, কিন্তু তাও নেই মনে হয়। দেখুন স্যার, আপনি হয়তো জানেন না আমার অনেক ট্যালেন্ট আছে। সকালে আসলে আমি না বুঝে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য সরি। ও, এখন সরি বলছো? সকালে তো আমাকে সরি বলতে বলছিলে, তোমাকে আর কি বলবো? বড় হয়েছো ঠিকই, কিন্তু বাচ্চামো স্বভাবটা এখনো যায়নি। এখন যাও, দরকার পড়লে ডাক দিব। আজকে সকালের ব্যবহারের জন্য শাস্তি পেতে হবে তোমায়। ডেভিল হাসি দিয়ে মনে মনে কথাগুলো বলল জংকুক। যাক বাবা, গন্ডারটা এমন কেন? সরি বললাম, তারপরেও কতগুলো কথা শুনিয়ে গেল। হনুমান কোথাকার। এই লোকটার অ্যাসিস্ট্যান্ট আমি। এখন যে কি হবে আমার সাথে আল্লাহ জানে। একটু পর তেকে ডাক পাঠাই। তে তাড়াতাড়ি হাজির হয়। জি স্যার? আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো, দেরি যেন না হয়। তে বসের কথায় পিয়নকে দিয়ে তাড়াতাড়ি কফি পাঠায়। জংকুক পিয়নের হাতে কফি থেকে রেগে যায়। বাবা, এই নাও কফি, আমি যাই, দরকার পড়লে ডাক দিও। আচ্ছা চাচা, তুমি যাওয়ার পথে তেকে দেখলে আমার কেবিনে আসতে বলো তো। আচ্ছা।
কিছুক্ষণ পর তে জাঙ্কুকের কেবিনে হাজির হয়। এই যে মেয়ে, তোমাকে বলেছি কফি আনতে, তুমি চাচাকে কেন বলেছো? আমি তোমাকে কফি তৈরি করে আনতে বলেছিলাম। স্যার, আমি কফি বানাতে পারি না। তে মাথাটা নিচু করলো। কফি বানাতে পারো না? তাহলে পারো কি শুধু খেতে? আপনি কিভাবে বুঝবেন? আপনার তো মা আছে, আমার তো মা নেই, তাই রান্নাও শিখতে পারিনি। জাঙ্কুক তের কথায় একটু চুপ হয়ে যায়। তে তখনই চোখ মুছতে মুছতে বাইরে চলে যায়। মেয়েটাকে মনে হয় একটু বেশি বলে ফেলেছি, এভাবে বলা আমার হয়তো ঠিক হয়নি। এদিকে তে কান্না করছে ইচ্ছা মতো, কান্নার বেগ যেন থামছেই না। আজ আয়ুর কথা বেশি মনে পড়ছে তের। মাত্র 10 বছর বয়সে মাকে হারিয়েছে তে। জেহপের হাতেই মানুষ তে। খুব কষ্ট করে কান্না থামাইতে জাঙ্কুক আবার ডাক দেয় তেকে। তে চোখে মুখে পানি দিয়ে তাড়াতাড়ি যায়। খুব কান্নার ফলে চোখের কাজল লেপটে গেছে। জাঙ্কুক তের চেহারা দেখে বুঝতে পারে তে অনেক কান্না করেছে। চোখ দুটো একটু ফোলা ফোলা লাগছে। জাঙ্কুকের একটু খারাপ লাগে তেকে দেখে। ওই ফাইলটা দাও। তে ফাইলটা দেয় আর মনে মনে বলে, নিজের হাতের কাছে এই ফাইলটা ছিল, অথচ আমাকে বলল। উনি এমন কেন? উফ, আমি এই জব করব না। পরক্ষণেই মনে পড়ল বাবার কথা। বাবার জন্য হলেও এই জবটা তার করতে হবে। বাবা এখন আর জব করার মতো অবস্থায় নেই। মনে মনে বকবক করতে করতে চলে গেল তে। তে ফ্রেশ হয়ে টেবিলে এসে বসলো। এত কিছু রান্না করেছো বাবা? আজ লাল শাক, করলা ভাজি, রুই মাছ ও মুরগির মাংসের তরকারি রান্না করেছি। আমার মেয়ে আজকে প্রথম দিন ডিউটি করেছে, এই উপলক্ষে রান্না করেছি। তাই বলে এত কিছু রান্নার দরকার ছিল? তুমি এমনি অসুস্থ, একটু রেস্ট নিতে পারো, কিন্তু তা না, সারা দিন কাজ করো। আচ্ছা, ওষুধ খেয়েছো? হ্যাঁ রে মা, খেয়েছি। আজকে অফিসে তোর প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে। কিভাবে বলবো, আজকে আমার হ্যান্ডসাম গন্ডার বসটা আমার সাথে কেমন ব্যবহার করেছে। যাক, ভালো। জাঙ্কুক কিন্তু খুব ভালো। আগে দু একবার আমার সাথে দেখা হয়েছিল। ছেলেটা খুব ভদ্র। কত ভালো জানা আছে। তে বিড়বিড় করে, কিছু বললি মা? না বাবা। আচ্ছা বাবা, আমি তাহলে ঘুমাতে যাই, খুব ঘুম পেয়েছে। আচ্ছা যা। মেয়েটা তো বড় হলো, বিয়ে দিতে হবে। তাছাড়া ছেলে তো রেডি আছে। মুচকি হেসে মনে মনে কথাগুলো বলল, যে হোক। তে অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একবার এপাশ তো আর একবার ওপাশ হচ্ছে, কিন্তু ঘুম আসার কোনো নামই নেই। শুধু বারবার জাঙ্কুকের কথা মনে পড়ছে। ঘুম আসছে না কেন? বারবার গন্ডারটার কথা কেন মনে পড়ছে? এই তে, তুই কি ওই গন্ডারটার প্রেমে পড়লি নাকি? না না, এটা অসম্ভব। আমি আর ওই গন্ডার। আপন মনে বকবক করতে করতে কখন যে ঘুমিয়ে গেল তে। ঘুম ভেঙেছে জেহপের ডাকে। মা, তোর অফিসের টাইম হয়ে গেছে, উঠে পড়। রান্না করেছি, খেয়ে অফিস যাবি। শরীর ভালো না লাগলে আজকে যাওয়ার দরকার নেই। বাবা, এত টেনশন করলে হবে? আমার শরীর একদম ঠিক আছে, তুমি একটু বেশি দুশ্চিন্তা করো। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তে নাস্তা করার জন্য টেবিলে বসলো। পরক্ষণেই মনে পড়লো কাল বস্তাকে কফি না বানাতে পারায় কত কথা শোনালো। তাড়াতাড়ি খাওয়া শেষ করেই বলল, বাবা, তুমি আমাকে কফি বানাতে শেখাবে? শুধু কফি না, রান্নাও শেখাতে হবে। তোর রান্না শেখার দরকার নেই, আমি তো আছি, রান্না করব। না বাবা, আমি রান্না শিখবো, যদি কখনো দরকার পড়ে। আমি তো ভুলে গেছিলাম, আমার মেয়েটা বিয়ের জন্য উপযুক্ত হয়েছে। এখন রান্না তো শিখতেই হবে। শ্বশুর বাড়ির লোকজনদের রান্না করে খাওয়াতে হবে না? সবার মন তো জয় করতে হবে। বাবা, আবার বিয়ে বিয়ে করছো? আমি বলেছি না বিয়ে করব না। বাবা, আজকে শুধু কফি বানানো শিখবো। আচ্ছা, আয় রান্নাঘরে। তে এবার কফি বানানো শিখতে পেরে খুব খুশি, আর ভাবলো, দেখি এই হ্যান্ডসাম গন্ডারটা এবার কি বলে। তে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 25 মিনিট পর অফিসে পৌঁছালো, আর ভাবলো আজকে ওই ডেভিলটা জানি কি করে আমার সাথে। ভাবতে ভাবতে বসের রুমের সামনে এসে পড়লো। মে আই কাম ইন স্যার?
কোনো জবাব না পেয়ে পরপর দুবার জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ কিছু বললো না। তাই তে এবার নিজেই ধাক্কা দিয়ে ভিতরে এলো। এসে দেখে বস আসেনি এখনো। তারপর ভাবলো, যদি ওই ডেভিল গন্ডারটা জানে আমি বিনা অনুমতিতে ওনার রুমে প্রবেশ করেছি, তাহলে আমার খবর করে ছাড়বে। তাড়াতাড়ি বের হতে নিলে ঠাস করে ধাক্কা খেয়ে পড়ে যায়। তে চিৎকার করে বলল, কোন বান্দর রে, চক্ষি বাসায়? আর বলতে পারলো না, কারণ ধাক্কা খেয়েছে বসের সাথে। তে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। তের পা রীতিমতো কাঁপছে। স্যার? এই মেয়ে, চোখে কি দেখো না, চোখ কি বাসায় রেখে এসেছো? আর আমার পারমিশন ছাড়া রুমে কেন এসেছো? সরি স্যার। আচ্ছা যাও, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো। অবশ্যই স্যার। তে হাসি দিয়ে কফি বানাতে চলে গেল। কফির কথায় এত খুশি হলো কেন এই মেয়ে? কথাটা মনে মনে বলল জঙ্কুক। অনেক কাজ পড়ে আছে, আজ তাড়াতাড়ি করতে হবে। জঙ্কুক ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল, তখনই তে আসলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কফি বানাতে 30 মিনিট লাগলো? কফি বানাতে বানাতে কি ঘুমিয়ে পড়েছিলে? জঙ্কুকের কথা শুনে তের হাসি ভরা মুখটা চুপসিয়ে গেল। জঙ্কুক কফি তাড়াতাড়ি খেয়ে আবার কাজে হাত দিল। দিন যত যাচ্ছে তে জঙ্কুকের প্রতি তত দুর্বল হয়ে যাচ্ছে। কাজের ফাঁকে লুকিয়ে লুকিয়ে জঙ্কুককে দেখা যেন তের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জঙ্কুকের তের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তে কিছুদিন ধরে খেয়াল করছে, রোজ নামের একটি মেয়ে শুধু জঙ্কুকের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে, যাতে একবারে সহ্য হয় না। রোজ বরাবর কাজের বাহানা নিয়ে জঙ্কুকের কেবিনে আসে, যা সবার চোখের আড়াল হলেও তের চোখের আড়াল হয় না। এই ডাইনিটা আমার হ্যান্ডসাম ডেভিলের দিকে বারবার তাকায় কেন? কত বড় সাহস আমার জিনিসের নজর দেয়। এই রোজের কিছু একটা করতে হবে, কিন্তু কি করা যায় ভাবতে ভাবতে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, একটা কথা ছিল। বলো। স্যার জানেন রোজ আপনার দিকে কিভাবে তাকায়? আমার কিন্তু খুব রাগ ওঠে। হোয়াট? কি বলছো এগুলো? তোমার কোথাও ভুল হচ্ছে মিস্তে। রোজ আমার বোনের মতো। না স্যার, আমার কোথাও ভুল হচ্ছে না। আপনি রোজকে বোনের মতো দেখলেও রোজ আপনাকে ভাইয়ের মতো দেখে না। আমার তো মনে হয় রোজ আপনাকে। তে আর বলতে পারলো না। চুপ করো, তুমি ভুল ভাবছো। আচ্ছা, তোমার যদি এতই সন্দেহ থাকে তবে আজকে ক্লিয়ার করে দেব। যাও, রোজকে বলো আমি দেখেছি। স্যার, আমাকে দেখেছেন? হ্যাঁ, তোমাকে নিয়ে মিস্তের কিছু অভিযোগ আছে, তাই দেখেছি। আমাকে নিয়ে মিস্তের কি অভিযোগ? আচ্ছা মিস রোজ, তুমি স্যারের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো কেন? কি যাতা বলছো তে? তুমি যেটা ভাবছো তেমনটা নয়। রাইট মিস্তে, শুনে রাখো, রোজ আমাকে ভাই আর আমি রোজকে বোনের মতো দেখি। আর কখনো এরকম উদ্ভট কথা বলবে না। রোজ চুপ হয়ে আছে। আমি তো স্যারকে ঠিকই লাইক করি, কিন্তু এভাবে জিজ্ঞাসা করলে কি বলা যায়? এখন স্যার আমাকে বোন বানিয়ে দিল। নিজের ক্লাসকে কোনো মেয়ে কি ভাই বানায়? কথাগুলো মনে মনে বলল রোজ। যাও, এখন আমার কাজ আছে। রোজের খুব রাগ উঠেছে তের উপর, কিন্তু তের খুশিতে তো লুঙ্গি ডান্স করতে মন চাইছে। তে আর রোজ রুম থেকে বের হতে নাই, তখনই জঙ্কুক থেকে ডাক দেয়, তুমি দাঁড়াও তে। আচ্ছা, আমার দিকে কোনো মেয়ে তাকালে তোমার এত রাগ লাগে কেন? একটা হ্যান্ডসাম ছেলেকে সবাই তো দেখবে, এটাই তো স্বাভাবিক। কথাগুলো বলতে বলতে জঙ্কুক তের কাছে আসতে থাকে। আসলে স্যার। তে পিছিয়ে যেতে যেতে আর যেতে পারলো না, দেওয়ালে পিঠ থেকে গেল তের। জঙ্কুক আর তের মাঝে মাত্র 1 ইঞ্চি ফাঁকা আছে। তে ভয়ে চোখ বন্ধ করে ফেললো আর বলল, স্যার প্লিজ ছাড়ুন। জঙ্কুকের চোখ হঠাৎ তের ঠোঁটের দিকে গেল। তের ঠোঁট জোড়া ভয়ে কাঁপছে, কেমন জানি নেশা লাগছিল জঙ্কুকের তের প্রতি। জঙ্কুকের হঠাৎই হুঁশ এলো, আমি কি করতে যাচ্ছিলাম? জঙ্কুকের কোনো সারা শব্দ না পেয়ে তে আস্তে আস্তে চোখ খুললো। তে দেখলো জঙ্কুক চেয়ারে বসে ফাইলগুলো ঘাঁটছে। তে কিছুটা স্বাভাবিক হলো আর ভাবলো
তাহলে কি আমি এতক্ষণ কল্পনা করছিলাম? কিছু বুঝলাম না। মিস্তে, তুমি ওইখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আলমারিতে একটা আকাশি রঙের ফাইল আছে, ফাইলটা দাও। তে ফাইলটা জঙ্কুকের কাছে দিতে গিয়ে জঙ্কুকের হাতের সাথে তের হাতের স্পর্শ লাগে। এতে তে কিছুটা সংকোচ বোধ করে। ফাইল দিয়ে তে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে পড়ে। তে, অবশেষে ওই ডেভিলের প্রেমে পড়লি, আর মানুষ পেলি না তুই? আপন মনে বকবক করতে করতে তে চলে গেল। ডেভিলটাও যে এত সুন্দর হয় আজকে জানলাম, কিন্তু ডেভিলটা আমাকে দেখতেই পারে না। পছন্দ তো দূরের কথা। এদিকে জঙ্কুক ভাবছে, আচ্ছা আজকে আমি তেকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে নিলাম কেন? আজকে হঠাৎ কি হলো আমার? আর একটু হলেই তো ধরা পড়তাম। তবে তে মেয়েটা খুব খারাপ না, দেখতেও সুন্দর বেশ। সবচেয়ে সুন্দর তের লম্বা সিল্কি চুলগুলো, গোলাকার মুখের মধ্যে ডাগর ডাগর চোখ জোড়া, একদম নজর করা। ভাবতে ভাবতে ফাইলগুলো চেক করলো। মিটিং শেষ করে বাসায় গেল জঙ্কুক। জঙ্কুক বাসায় গিয়ে কোনো শান্তি পেল না, শুধু বারবার তের কথা মনে পড়ছে। দুজন দুজনকে পছন্দ করলেও কেউ কাউকে কিছুই বলে না, নিজেদের অনুভূতিগুলো লুকিয়ে রাখে। জঙ্কুক থেকে আগে দেখতে না পারলেও এখন পছন্দ করে। তে এখন রান্না বান্না সব শিখেছে বাবার কাছ থেকে। রান্না এখন তে নিজেই করে, বাবাকে করতে দেয় না। আর এমনিতেও জেহফের শরীর বেশি ভালো থাকে না, তে রাতের জন্য রান্না করে, জেহবকে খাওয়ায়, নিজেও খায়। খাবার পর্ব শেষ হলে ঘুমাতে যাইতে হঠাৎ কেমন যেন অসুস্থ লাগছে তে, মাথায়ও প্রচুর ব্যথা করছে, শীতও লাগছে একটু। একটা কাঁথা মুড়ি দিয়ে ছটফট করতে করতে প্রায় রাত 2টোর দিকে ঘুমিয়ে পড়েতে। সকালে ঘুম থেকে উঠে দেখে 9:30 বাজে। ঘড়ি দেখে লাফ দিয়ে উঠেতে, আল্লাহ এতক্ষণ ঘুমালাম কিভাবে? আজকে তো অফিসও ছিল, মাথাটা ব্যথা করছে। উঠেছিস মা? কাল রাতে তোর জ্বর এলো, আমাকে বললি না কেন মা? আমি সকালে এসে তোর ওই অবস্থা দেখে আর ডাকিনি। তে মাথায় হাত দিয়ে দেখে পট্টি। এই জন্যই কাল রাতে এত অসুস্থ হয়ে গেছিলাম। বাবা, আমি অফিসে নতুন জয়েন হয়েছি, এখন যদি মিস দিই তাহলে বস রাগ করবে। তাছাড়া সামান্য জ্বরই তো হয়েছে। তোর কি মাথা খারাপ হয়েছে? এত অসুস্থ হয়ে অফিসে যেতে চাইছিস? আগে সুস্থ হ, তারপর যাবি। এটা তোর বাবার হুকুম। আর হ্যাঁ, চিন্তা করিস না, আমি জঙ্কুককে ফোন করে বলে দিয়েছি তোর শরীর ভালো না। ডেভিল স্যার কি বলেছে বাবা? বলেছে সুস্থ হলে যেতে, কোনো সমস্যা নেই। আর কিছু বলে নাই? না, আর কি বলবে? ও তাই তো, আর কি বলবে। আচ্ছা বাদ দাও, নাস্তা করেছো তুমি? না মা, ভাবছি তুই উঠলে একসাথে করব। তুই হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তার জন্য টেবিলে বসলো। বাবা মেয়ে দুজনেই নাস্তা করার পর জ্বরের ট্যাবলেট খেলোতে। এদিকে জঙ্কুকের একা একা একটুও ভালো লাগছে না, খুব বোরিং লাগছে। তের বাচ্চামাগুলো ভেবে জঙ্কুক মৃদু মৃদু হাসছে। কেন জানি তের বাচ্চামাগুলো আজ জঙ্কুকের খুব ভালো লাগছে। নিজের অজান্তেই তেকে খুব মিস করছে। আসলে মানুষের গুরুত্বটা কখনোই বোঝা যায় না যখন কেউ আমাদের থেকে দূরে থাকে। যেমন এখন জঙ্কুকের লাগছে, জঙ্কুকও ঠিক বুঝতে পারছে তে এখন জঙ্কুকের জীবনের একটি অংশ। তে অসুস্থ হওয়ায় জেহব একটা কাজও করতে দেয়নি তেকে, রান্নাও করেছে জেহব। তের সারাদিন শুয়ে থাকতে আর ভালো লাগছে না। জঙ্কুকের রাগী ফেসটাকে আজ খুব মিস করছে তে। 3 দিন পর সুস্থ হলো তে। মূলত বাবার জন্য তে 3 দিন ছুটি পেয়েছে, কারণ জেহব ওই অফিসে দীর্ঘদিন কাজ করেছে। তের বাবাকে সবাই খুব সম্মান করে আর ভালো জানে। এর কারণ তের বাবার কাজ, নিজের কাজ দিয়ে সবার মন জয় করে নিয়েছে। জেহব খুব কর্মঠ আর সৎ মানুষ। আরএমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তের বাবার। অনেক আগেই দুজনে মিলে জঙ্কুক আর তের বিয়ে ঠিক করে রেখেছেন। এই ব্যাপারে জঙ্কুক আর তে কিছুই জানে না। 3 দিন পর তে আজকে অফিসে গেল। তে তো খুশিতে শেষ, আজকে বসের সাথে দেখা হবে তের। 3 দিন না দেখে মনে হচ্ছে 3 মাস পর দেখা হবে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। এখন তোমার শরীর কেমন? জ্বর কমেছে? তের উত্তরে আশা না করে নিজেই তের কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা।
স্যারের এমন কাজে তে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তারপর কেউ আর কারোর সাথে কথা বলেনি। তে খেয়াল করলো স্যার আজ তার সাথে তেমন কথা বলছে না। যদি তের সাথে চোখাচোখি হয়ে যায় তাহলে কেমন জানি লাজুক একটা হাসি দিয়ে চোখ সরিয়ে নেয়। জঙ্কুকের হঠাৎ এমন আচরণ তে ঠিক বুঝতে পারছে না। ওই ফাইলটা দাও। জঙ্কুকের কথায় তের ভাবনার মাঝে ছেদ ঘটে। জি স্যার। তে ফাইলটা দিয়ে স্যারের কেবিন থেকে বেরিয়ে গেল। এভাবে আরো কয়েকদিন পার হয়ে গেল। এখন দুজন দুজনকে বেশ পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলে না নিজের মনের কথা। দুজন চোখে চোখে প্রেম বিনিময় করে। জঙ্কুক তের সাথে এখন খারাপ ব্যবহার করে না মোটেও, উল্টো তের কেয়ার করে। যে হোক শুয়েছিলেন, হঠাৎ কলিং বেলের শব্দ কানে এলো। এই দুপুর বেলায় কে এলো? মনে হয় তে এসেছে। আরে তুই এই সময়? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এখন কি দরজার সামনে দাঁড় করিয়ে কথা বলবি? আয় ভিতরে আয়, আসলে ভয় পেয়ে গেছিলাম। তুই বস, আমি আসছি বলে রান্নাঘরে গেলেন যে হক। কিছুক্ষণ পর খাবার হাতে বেরিয়ে আসেন। বস, এতদিন পর এসেছিস, না খেয়ে যেতে পারবি না। তোর সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সব পরে, আগে খেয়ে নে। খাওয়া দাওয়া শেষ করার পর। আমাদের ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, এখন তো শুভ কাজটা শেষ করতে হবে। আর দেরি করলে চলবে না। আমার শরীরের কন্ডিশনও বেশি ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখিস, আমি ছাড়া তের যে কেউ নেই। কথাগুলো বলতে বলতে যে হোক কান্না করে দিলেন। দেখ, একদম বাজে কথা বলবি না, কিছু হবে না তোর। মেয়ের বিয়ে না দেখে চলে যেতে চাস? দেখ, এত টেনশন করবি না। ডাক্তার তোকে এমনিতেই টেনশন করতে বারণ করেছে। টেনশন না করে কি পারা যায় বল? একটাই তো মেয়ে আমার, আমার মেয়েটা তো আমার সব কিছু। টেনশন পরে কর, আগে আমার কথা শোন। আমি জিনের সাথে খুব শীঘ্রই কথা বলবো, দেখিস রাজি করিয়েই ছাড়বো। আগামী কয়েকদিনের মধ্যেই শুভ কাজটা শেষ করব। এ তো খুশি খবর। হ্যাঁ, এটাই ছিল আমার গুরুত্বপূর্ণ কথা। আমি এবার আসি তাহলে। সে কি, আর একটু থাক, একটু আগেই তো এলি। না রে দোস্ত, বেশি দেরি হলে জিন চিন্তা করবে, আর আমার শরীরের অবস্থাও বেশি ভালো না। আচ্ছা যা, সাবধানে যাস। সন্ধ্যার পর তে বাসায় ফিরলো। আজকে তের অনেক ক্লান্তি লাগছে, তাই আর বাবার সাথে প্রতিদিনের মতো গল্প করেনি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লো। বাবা ভাবছিল বিয়ের কথাটা আজকেই বলবে, কিন্তু আর কিছু বলল না, নিজেও গিয়ে শুয়ে পড়লেন। আজকেতে অনেক সকালে উঠেছে, কেন জানি ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি। অনেক চেষ্টা করছে কিন্তু ঘুম আর আসলো না। এই একটা বদ অভ্যাসের, একবার ঘুম ভেঙে গেলে হাজার চেষ্টা করলেও আর ঘুম আসে না। খুব অশান্তি লাগছে তের। সকালে নাস্তা করে বাবা মেয়ে একসাথে, তারপর তে অফিসে চলে যায়। অফিসে এখন লাঞ্চ টাইম চলছে, তাই অফিসে সবাই লাঞ্চ করছে। লাঞ্চ পিরিয়ড শেষ হওয়ার পর তে জঙ্কুকের কেবিনে গেল, দেখতে যে জঙ্কুকের কোনো কিছু দরকার আছে কিনা। হঠাৎ তের ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার ভেসে উঠলো। কে বলছেন? তেমা, আমি তোমার আঙ্কেল বলছি, মিনহো, তের প্রতিবেশী। ও আঙ্কেল, আপনি কেমন আছেন? আপনার কণ্ঠটা ওরকম লাগছে কেন? ভালো আছি মা। মা, তোমার বাবা। তাড়াতাড়ি বাসায় আসো বলে ফোনটা কেটে দিলেন। হঠাৎ কি হলো? আঙ্কেলের কণ্ঠটা ওরকম লাগছিল কেন? তের বেশ টেনশন হচ্ছে। বাবা এমনি বাসায় একা, বাবার কিছু মনে করতেই তের বুকটা মোচড় দিয়ে ওঠে। তের ফ্যাকাশে মুখটা দেখে জঙ্কুক বলল, কি হয়েছে তে? প্রতিবেশী আঙ্কেল ফোন দিয়েছে, বাসায় যেতে বলল তাড়াতাড়ি। আরে তুমি টেনশন করছো কেন? চলো আমিও যাব। প্রায় 20 মিনিট পর বাসায় গেল দুজন। গিয়ে যা দেখলো তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। জেহব সাহেবের নিথর দেহটা পড়ে আছে, তার পাশে মিনহো আঙ্কেল ও তার ওয়াইফ যিশু বসে আছে। তারা খুব কান্না করছে। জেহব সাহেব শান্তিতে ঘুমাচ্ছেন। তে চিৎকার দিয়ে বলল, বাবার কি হয়েছে? মিনহো আঙ্কেল তের উদ্দেশ্যে বললেন, উনি চিরকালের জন্য আমাদের ছেড়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন। আঙ্কেল, বাজে কথা বলবেন না, আমি একদম মজার মুডে নাই। বাবা, এ বাবা ওঠো। বাবাকে ধাক্কা দিয়ে, দেখো আঙ্কেল কি যাতা বলছে তোমার নামে।
বাবা আমার খুব টেনশন হচ্ছে, কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলছে তে। এখন ওঠো। কি হলো, ওঠো। অনেকবার ডাকার পরও জেহব উঠলেন না। উঠবেন কিভাবে, উনি যে না ফেরার দেশে চলে গিয়েছেন। বাবা আমাকে ফেলে চলে গেলা, তুমি ছাড়া যে আর কেউ নেই। না বাবা, তোমাকে আমি যেতে দিব না। ওঠো বাবা, ওঠো। এই বাবা ওঠো, তোমার ওষুধ খাওয়ার টাইম হয়েছে। আমার কথা শুনতে পাচ্ছ না? আমি বলছি এখনই ওঠো, না হলে কিন্তু। তে কান্না করতে লাগলো। তে পুরো পাগলের মতো করছে, যেটা অস্বাভাবিক কিছু না। মাত্র 10 বছর বয়সে তে তার মাকে হারিয়েছে, এখন বাবাকে হারিয়ে এতিম হয়ে গেল। তে চিৎকার করে কান্না করছে আর বলছে ওঠো, একবার শুধু ওঠো, আমি তোমার সব কথা শুনবো। বিয়ে করতে চাইনি বলে অভিমান করেছো, তুমি যা চাও আমি তাই করব। তুমি যাকে বলবে তাকেই বিয়ে করব, শুধু একবার ওঠো। তে কান্না করতে করতে তার বাবার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। মৃদু হাসি যেন মুখে লেগে আছে। বাবার ওই মুখটা যেন আজ অনেক কিছু বলছে। ভালো থাকিস মা, সব সময় নিজের খেয়াল রাখিস, আর একটুও মন খারাপ করবি না। আর হ্যাঁ, একদম কান্না করবি না, তুই কান্না করলে আমার খুব কষ্ট হয়। জঙ্কুকের অবস্থা দেখে কিছু বলতে পারছে না, কি করবে তা বুঝতেও পারছে না, কি বলবে। তেকে কি বলে সান্ত্বনা দেবে তা হয়তো জঙ্কুকের জানা নেই। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে জঙ্কুকের। জেহব সাহেবের সাথে জঙ্কুকের সম্পর্ক বেশ ভালোই ছিল। মাত্র 2 বার দেখা হয়েছে জঙ্কুকের সাথে, কিন্তু তারপরও খুব মিশে গেছিল জেহব সাহেব তার সাথে। জেহবের একটা বিশেষ গুণ ছিল যে উনি সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতেন, সবাইকে আপন করে নিতেন খুব তাড়াতাড়ি। সব সময় সবার ভালো চাইতেন, ভালো ভালো উপদেশ দিতেন সব সময়। ভালো মানুষের কষ্ট একটু বেশি থাকে। মিনহ হঠাৎ করে খুব জোরে কোনো কিছু পড়ার শব্দ পায়। ঘরে এসে দেখে জেহব মেঝেতে পড়ে আছেন। ডাক্তার ডাক দিয়েছে। উনি এসে চেক আপ করে বলেন সি ইজ নো মোর। কথাগুলো কান্না করতে করতে মিনহ বলছে তের বাবার ডায়াবেটিস ছিল, তার মধ্যে একবার স্ট্রোক করেছেন। স্ট্রোক করার কারণ তিনি খুব টেনশন করেন, এর জন্য ডাক্তার তাকে টেনশন করতে বারণ করেছিলেন। আর এতটাও বলেছিলেন 2 বার যদি স্ট্রোক করেন তাহলে মারাত্মক কিছু হতে পারে। কিন্তু মেয়ের জন্য আকুল বাবার মন কি টেনশন না করে থাকতে পারে? সে তখন থেকে কান্না করছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে। যদি জানতাম বাবা তুমি আমাকে রেখে চলে যাবে তাহলে তোমাকে রেখে কোথাও যেতাম না। তোমাকে কত কষ্ট দিয়েছি, একটা কাজও করতাম না। তুমি ঘরের কাজ বাহিরের কাজ সব করেছো, একটিবারও অভিযোগ করনি, মুখ বুঝে সব সহ্য করেছো। একবার মাপ চাওয়ার সুযোগটাও দিলে না বাবা। আমাকে মাফ করে দাও বাবা, অনেক অন্যায় করেছি তোমার সাথে। তে জেহবের পা ধরে বসে পড়ে। আমার সাথে অভিমান করে থেকো না বাবা, প্লিজ আমার সাথে কথা বলো। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তের। এই সুন্দর পৃথিবীটাকে আজ খুব অন্ধকার লাগছে তের। পৃথিবী খুব ভয়ঙ্কর জায়গা, খুব। মুহূর্তের মাঝে সবকিছু এরকম হয়ে যাবে এটা হয়তো ভাবিনি কেউ। আর বাঁচতে ইচ্ছা করছে না তের। মনে মনে নিজের মৃত্যু কামনা করছে তে, কিন্তু মৃত্যু কি এতই সহজ যে চাইলেই আসবে? কান্না করিস না রে মা, কান্না করিস না। মৃত্যুর ওপর কারো হাত নেই, সবই উপরওয়ালার ইচ্ছা। এভাবে ভেঙে পড়িস না, তোকে এভাবে দেখলে তোর বাবা শান্তিতে থাকতে পারবে না। নামাজ পড়ে দোয়া কর। তে আরেকবার এইভাবে কান্না করেছিল যখন তার মা তাকে ছেড়ে চলে যায়। তারপর আর মায়ের শূন্যতা বুঝতে দেয়নি তার বাবা। খুব আগলে রেখেছিলেন মেয়েটাকে, কিন্তু আজ তে কান্না করতে করতে পড়ে যেতে নাই ঠিক তখনই জঙ্কুক এসে তেকে ধরে ফেলে। জঙ্কুক তেকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। জঙ্কুকের খুব কষ্ট হচ্ছে তের কষ্ট দেখে, বুকে চিনচিন ব্যথাও করছে জঙ্কুকের। এর মধ্যে জঙ্কুকের বাবা মাও চলে আসে, সবাই মিলে দাফন কাফন করে ফেলে। তেকে আর কেউ ডাক দেয়নি, ডাক্তারকে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়, না হলে বাবাকে নিয়ে যেতে দেবে না। জেহব সাহেবের আত্মীয় স্বজন তেমন কেউ আসেনি, কারণ তের বাবা
আয়ুকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের বিয়ে কারোর পরিবারই মেনে নেয়নি। আত্মীয় স্বজন সবাই তাদের ত্যাগ করায় তের বাবা তের মাকে নিয়ে দূরে চলে আসেন। এখানেই জীবিকা নির্বাহ করে। কপাল ভালো থাকায় আরএম সাহেবের সাথে বন্ধুত্ব হয়েছে। আরএম ধনী হলেও খুব ভালো মনের মানুষ। আরএম অনেক হেল্প করেছেন তের বাবাকে। সুখে দুঃখে সবসময় জেহবের পাশে থেকেছেন। কিন্তু কপালের সুখ বেশি দিন সইল না। নিজের সহধর্মিণীকে হারিয়ে একা হয়ে গেলেন এই বয়সে। আয়ু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। ভাগ্যক্রমে তে আর জেহব বেঁচে গিয়েছিলেন, তবে হাতে পায়ে সামান্য ব্যথা পেয়েছিল। তখন তের বাবা অনেক ভেঙে পড়েছিলেন। তখন আরএম তার পাশে ছিলেন আর বুঝিয়েছেন মেয়ের জন্য হলেও তাকে বাঁচতে হবে। তাই তের কথা ভেবে নিজেকে ঠিক করেছেন। এখন আর সইতে না পেরে চলে গেলেন। কাল যে তোকে শেষবারের মতো দেখবো ভাবি নাই। আর একটু থাকতে বলেছিলি, কেন যে আর একটু থাকলাম না, খুব আফসোস হচ্ছে রে। মনে মনে কথাগুলো ভাবলেন আরএম। তার চোখেও জল। মানুষের জীবনটা কত অদ্ভুত। এক সেকেন্ডের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এই হাসি খুশির মুহূর্তটা নিমেষেই দুঃখে পরিণত হতে পারে। জীবনটা যুদ্ধের থেকে কম না। এই যুদ্ধে যে সইতে পারে সে জিতে যায়, আর যে সইতে পারে না সে হেরে যায়।